মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া বাবুরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। তোমরা নিশ্চয়ই জানো মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য হাজারি স্যারের বইয়ের অনুশীলনের প্রশ্নগুলা ব্যাখ্যা সহ সমাধান করা কতটা জরুরি। তো আজকের ভিডিওতে আমরা হাজারি স্যারের রসায়ন দ্বিতীয় পত্র বইয়ের 2 নম্বর চ্যাপ্টার অর্থাৎ জৈব রসায়নের অনুশীলনের প্রশ্ন থেকে কিছু প্রশ্ন সলভ করব। তো চলো আমরা শুরু করি। তো দেখো, আমাদের 1 নম্বর যে প্রশ্নটা, এটা হচ্ছে জৈব যৌগের অণুসমূহ কোন ধরনের বন্ধন দিয়ে গঠিত। তো অবশ্যই এটা মনে রাখবা যে জৈব যৌগের অণুসমূহ হচ্ছে সমযোজী বন্ধন দিয়ে গঠিত। সমযোজী, তোমরা এটা জানো যে জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহ। তো হাইড্রোকার্বন কি জিনিস? কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ। তো কার্বন এবং হাইড্রোজেন এরা কিন্তু অধাতু, আর দুটি অধাতুর মধ্যে কি বন্ধন সম্ভব? সেটা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে দেখো, আমরা আরো জেনে নিব, সেটা হচ্ছে অজৈব যৌগ। অজৈব যৌগের মধ্যে আয়নিক এবং সমযোজী উভয় প্রকার বন্ধনই বিদ্যমান থাকে, কিন্তু জৈব যৌগে সমযোজী বন্ধন বিদ্যমান থাকে। এরপরে আমরা চলে আসতে পারি 2 নম্বর কোশ্চেনে। এখানে বলা হচ্ছে নিচের কোন যৌগের কার্বন পরমাণুতে sp2 সংকরণ ঘটে। আমরা এখানে যে 4টা অপশন আছে, এই 4টা অপশনের দিকে একটু তাকাবো। দেখো, এটা হচ্ছে CH3CH3, এখানে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যালকেন। তারপর এই যৌগে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান, এই যৌগে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, আর এই যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান। তো মনে রাখবা যে কার্বন কার্বন দ্বিবন্ধন যদি থাকে তাহলে অবশ্যই সেখানে sp2 সংকরণ ঘটে। তো দেখো, জৈব যৌগের সংকরণ বের করার একটা সুন্দর ট্রিক আছে, সেটা হচ্ছে কি, আমরা যে কাজটা করব, প্রত্যেকটা কার্বনের সিগমা বন্ড কাউন্ট করব। দেখো, এটা তোমাকে মাথায় রাখতে হবে, জাস্ট সিগমা বন্ড বা হচ্ছে একক বন্ধন কাউন্ট করতে হবে, এবং এটা প্রত্যেকটা কার্বনের জন্য তোমাকে আলাদা আলাদা ভাবে কাউন্ট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বনের সাথে দেখো 3টা সিগমা বন্ড আছে, 3টা। আবার এই কার্বনের সাথেও কিন্তু 3টা সিগমা বন্ড আছে। তাহলে যেহেতু সিগমা বন্ধন হচ্ছে 3টা, তাহলে অবশ্যই এই কার্বনে sp2 সংকরণ ঘটে, sp2। এই কার্বনেও কি sp2 সংকরণ ঘটে। তাহলে জৈব যৌগের সংকরণ বের করতে হলে আমাকে কি করতে হবে? দেখতে হবে যে কার্বন কার্বনের মধ্যে কি বন্ধন বিদ্যমান। যদি কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা কার্বনে 3টা সিগমা বন্ধন থাকে, আর যেহেতু 3টা সিগমা বন্ধন থাকে, তাহলে এই কার্বনের সংকরণ হবে sp2। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা যদি এই যৌগটা নিয়ে একটু কথা বলি, CH3 বন্ড C ট্রিপল বন্ড CH। তাহলে দেখো, এটা হচ্ছে CH3 বন্ড C ট্রিপল বন্ড CH। এই যে যৌগটা, আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বনের সিগমা বন্ধন আছে 4টা, 1 2 3 4। তাহলে এই কার্বনের সংকরণ হবে হচ্ছে sp3। এই কার্বনে দেখো, এখানে একটা সিগমা, এখানে হচ্ছে একটা সিগমা। ট্রিপল বন্ড থাকলে একটা সিগমা হয় আর দুটো হচ্ছে পাই হয়। তাহলে এই কার্বনের সংকরণ অবশ্যই হচ্ছে sp সংকরণ। আবার এই যে কার্বনটা, এখানেও দেখো একটা সিগমা একটা সিগমা, অর্থাৎ 2টা সিগমা। তাইলে এই কার্বনের সংকরণটাও হবে sp সংকরণ। আচ্ছা, এবার আসো আমরা আরো কিছু কথাবার্তা জেনে নিই। সেটা হচ্ছে অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন থাকে এবং অরবিটাল সংকরণ হয় হচ্ছে sp3, আর s চরিত্র শতকরা হার হচ্ছে 25%। বন্ধন কোণ 109.5 ডিগ্রি, কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য 0.154 ন্যানোমিটার। এরপরে আসি, যদি অ্যালকিনের মধ্যে অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, সংকরণ হয় হচ্ছে sp2, আর s চরিত্র হচ্ছে 33.3%। মানে তুমি যদি 100 কে 3 দিয়ে ভাগ দাও, তাহলে কত চলে আসবে এটা? আবার sp3 এর ক্ষেত্রে দেখো, 100 কে 4 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কত চলে আসবে? 25। আর sp2 সংকরণ হলে বন্ধন কোণ হয় 120 ডিগ্রি, আর কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য অ্যালকিনের ক্ষেত্রে 0.134 ন্যানোমিটার। তোমরা এই জিনিসটা নিশ্চয়ই জানো যে বন্ধন যত বাড়ে দূরত্ব তত কমে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কার্বন কার্বন একক বন্ধন ছিল, এই জন্য দৈর্ঘ্যটা বড় ছিল, কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন অর্থাৎ বন্ধন বেড়ে গেছে, এই জন্য দেখো দূরত্ব কিন্তু কমে গেছে। আবার কার্বন কার্বন ত্রিবন্ধন, সেটার ক্ষেত্রে দূরত্ব আরো কমে যাবে, সেটা হবে 0.120 ন্যানোমিটার। তো অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন দেখতে পাই আমরা, আর অ্যালকাইনের সংকরণ হচ্ছে sp সংকরণ, আর 100 কে 2 দিয়ে ভাগ দিলে 50 হয়, অর্থাৎ এই ক্ষেত্রে স্টোরিটি হচ্ছে 50% আর বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। sp সংকরণ হলে বন্ধন কোণ কত হয়? 180 ডিগ্রি। এবার আমরা চলে যাব 3 নম্বর কোশ্চেনে। এখানে বলা হচ্ছে কার্বনিল মূলকে কার্বন পরমাণুতে কোন প্রকার হাইব্রিডাইজেশন ঘটে। দেখো এটা হচ্ছে কার্বনিল মূলক, এই যে এটা, এই মূলকটাকে আমরা বলে থাকি কার্বনিল মূলক। এখন কার্বনিল মূলকে দেখো, এই যে কার্বনটা, এখানে সিগমা আছে কয়টা? 1 2 3টা। তাহলে সিগমা যেহেতু 3টা, এটা সংকরণ অবশ্যই sp2। সিগমা যতগুলা জৈব যৌগের ক্ষেত্রে সংকরণ ঠিক তাই হবে। সিগমা যেহেতু 3টা, তাহলে সংকরণ হবে sp2, s এর পাওয়ার 1 p এর পাওয়ার 2 যোগ করলে 3 হয়। অর্থাৎ কার্বনিল মূলকের কার্বন পরমাণুর হাইব্রিডাইজেশন হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। এরপরের কোশ্চেনে চলে আসি। দেখো এখানে বলা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড, এটাকে তাপ দেওয়া হয়েছে, তাপ দেওয়ার ফলে ইউরিয়া পাওয়া গেছে। তাহলে এটা কোন ধরনের বিক্রিয়া? তো দেখো এই বিক্রিয়াকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া বা হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া। সমানুকরণ কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে দেখো এই যৌগের আণবিক সংকেত যা, এই যৌগেরও কিন্তু আণবিক সংকেত একই। মানে এখানে ঠিক যে কয়টা নাইট্রোজেন আছে, এখানেও ঠিক সে কয়টা নাইট্রোজেন আছে। এখানে যে কয়টা কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, এখানেও ঠিক সে কয়টা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে। তাইলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? সমানুকরণ বিক্রিয়া অথবা পুনর্বিন্যাস বিক্রিয়া। মানে এইখানের বিন্যাসটা আর এইখানের বিন্যাসটা আলাদা, এই কারণে আমরা এই বিক্রিয়াটাকে সমানুকরণ বিক্রিয়া বলতে পারি বা হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া বলতে পারি। এবং দেখো এটা কিন্তু জৈব রসায়নের সূচনাকারী বিক্রিয়া। আমরা জানি এটা যে অ্যামোনিয়াম সায়ানাইড এটা হচ্ছে একটা অজৈব যৌগ, কিন্তু ইউরিয়া বা NH2CONH2 এটা কিন্তু একটা জৈব যৌগ। এবং পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ যেটা, সেটা কিন্তু এই ইউরিয়া, এবং এটা বিজ্ঞানী ফ্রেডরিক ভোলারের একটা অবদান। এবার আমরা পরের কোশ্চেনে চলে আসতে পারি। দেখো 5 নম্বর কোশ্চেনটা খেয়াল করো। 5 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে নিচের কোনটি অ্যালিফেটিক যৌগ। আচ্ছা তাহলে দেখো আমাদের এখন জানতে হবে অ্যালিফেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ এগুলো আসলে কি। আমরা একদম যদি সহজ ভাষায় বলি, অ্যারোমেটিক যৌগ হচ্ছে বেনজিন, বেনজিনের জাতক এবং বেনজিন থেকে উৎপন্ন যৌগসমূহ, তাদেরকে বা বেনজিনের ধর্ম সদৃশ যৌগগুলা, তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তবে এটা অ্যারোমেটিক যৌগের আধুনিক সংজ্ঞা না। অ্যারোমেটিক যৌগের আধুনিক সংজ্ঞা হচ্ছে যে সমস্ত যৌগ হাকেল নীতি মেনে চলে, তাদেরকে আমরা বলি অ্যারোমেটিক যৌগ। তো এখন বিষয়টা হচ্ছে কি, আমি যদি অ্যারোমেটিক যৌগগুলাকে আলাদা করে ফেলতে পারি, তাহলে আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত যে উত্তরটা সেটা কিন্তু পেয়ে যাব। আমাকে বলছে যে কোনটা অ্যালিফেটিক যৌগ, তাহলে আমার কাজ হবে অ্যারোমেটিক গুলাকে আলাদা করে ফেলা। দেখো এখানে যে অপশন গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে অ্যানিলিন। তো অ্যানিলিনের সংকেত কি? অ্যানিলিনের সংকেত হচ্ছে এটা C6H5NH2, এটা হচ্ছে অ্যানিলিন। তো বুঝতেই পারতেছো এটা বেনজিনের একটা জাতক। তারপরে আমরা যদি টলুইনের মধ্যে চলে আসি, এটা হচ্ছে C6H5CH3, তাহলে এটা হচ্ছে টলুইন, এটাও বেনজিনের একটা জাতক। তারপর আমরা দেখো ফেনলের সংকেতটা যদি লিখি, এটা হচ্ছে ফেনল C6H5OH, তাহলে এটাও কি একটা অ্যারোমেটিক যৌগ। অর্থাৎ এই বাকি যে 3টা অপশন আছে এরা কিন্তু অ্যালিফেটিক যৌগ না, এরা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তাহলে আমার উত্তর হবে ইথিলিন অক্সাইড। তো দেখো ইথিলিন অক্সাইড, এটার গাঠনিক সংকেতটা কিরকম? এই যৌগটাকে আমরা বলে থাকি হচ্ছে ইথিলিন অক্সাইড। তাহলে ইথিলিন অক্সাইড এটা বেনজিন সদৃশ না বা বেনজিনের জাতক না, এই কারণে আমরা এটাকে বা এটা হাকেল নীতিও মেনে চলে না।
এই জন্য এটাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো না, এটা হচ্ছে একটা অ্যালিফেটিক যৌগ। তো দেখো আমরা এখানে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে জৈব যৌগের শ্রেণী বিভাগ যদি তুমি খেয়াল করো, জৈব যৌগকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি দেখো মুক্ত শিকল যৌগ, আর একটা হচ্ছে বদ্ধ শিকল। দেখো প্রথম ভাগ হচ্ছে এটা যে মুক্ত শিকল, আর একটা কি বদ্ধ শিকল। তো মুক্ত শিকল সেটা আবার সম্পৃক্ত অসম্পৃক্ত হতে পারে। সম্পৃক্ত মানে হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, আর অসম্পৃক্ত মানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। যেমন এখানে ইথেনের কথা বলা হয়েছে, যেখানে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, আর অসম্পৃক্ত উদাহরণে ইথিনের কথা বলা হয়েছে, যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান। এরপরে আমরা যদি চলে আসি বদ্ধ শিকল যৌগ যারা, তাদেরকে আবার আমরা দেখো দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কার্বোসাইক্লিক বা হচ্ছে হোমোসাইক্লিক বা হচ্ছে সুষম চাক্রিক, আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক বা হচ্ছে বিষম চাক্রিক। যদি চক্রটা শুধুমাত্র কার্বন কার্বনের মধ্যে হয়, তাহলে আমরা ওই যৌগকে বলবো হচ্ছে কার্বোসাইক্লিক যৌগ। আর চক্রের মধ্যে যদি কার্বন ছাড়া অন্য কেউ চলে আসে, তখন সেটাকে আমরা কি বলবো, হেটারোসাইক্লিক যৌগ। এখন কথা হচ্ছে দেখো এই যে কার্বোসাইক্লিক যৌগ, এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। তো অ্যালিসাইক্লিক কারা, দেখো অ্যালিসাইক্লিক, আমি যদি এই শব্দটাকে একটু ভাঙি, এখানে দুইটা শব্দ আসবে, একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা হচ্ছে সাইক্লিক। অর্থাৎ যে সমস্ত যৌগের গঠন সাইক্লিক বাট ধর্ম হচ্ছে অ্যালিফেটিক যৌগের মতো, তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ। গঠন সাইক্লিক কিন্তু ধর্ম কি অ্যালিফেটিক যৌগের মতো, তাদেরকে আমরা বলে থাকি অ্যালিসাইক্লিক যৌগ। আচ্ছা, আরেকটা হচ্ছে কি অ্যারোমেটিক যৌগ। তো হোমো অ্যারোমেটিক কারা, বেনজিন, তারপর হচ্ছে বেনজিনের জাত, এদেরকে আমরা হচ্ছে হোমো অ্যারোমেটিক যৌগ বলে থাকি। তাহলে দেখো আমরা যদি হোমো অ্যালিসাইক্লিকের উদাহরণ দেখি, এখানে সাইক্লোবিউটেনের কথা বলা হচ্ছে। দেখো এখানে কিন্তু সাইকেলটা শুধুমাত্র কার্বন কার্বনের মধ্যে সীমাবদ্ধ, কার্বন ছাড়া চক্রের মধ্যে আর কেউ আসে না, এই জন্য এটাকে আমরা হোমো অ্যালিসাইক্লিক বলবো, হোমো অ্যালিসাইক্লিক। আর এই যৌগটার গঠন যদিও সাইক্লিক যৌগের মতো, কিন্তু এটার ধর্ম হচ্ছে অ্যালিফেটিক যৌগের মতো। এই জন্যই দেখো এটার নামটা খেয়াল করো, সাইক্লোবিউটেন। তো বিউটেন এটা কার প্রতিনিধিত্ব করতেছে, এটা হচ্ছে অ্যালকেনের প্রতিনিধিত্ব করতেছে, যেটা একটা অ্যালিফেটিক যৌগ। এরপরে আমরা চলে আসি হোমো অ্যারোমেটিক। তো দেখো এটার উদাহরণ হিসেবে বেনজিনকে নেওয়া হয়েছে, কারণ তুমি এটা জানো যে বেনজিন গঠনে চক্রটা শুধুমাত্র কার্বনের মধ্যেই হয়, কার্বন ভিন্ন অন্য কেউ চক্রের মধ্যে আসে না। এবার আমরা চলে আসতে পারি হেটারো অ্যালিসাইক্লিক। এটাকে হেটারো কেন বলা হচ্ছে, কারণ চক্রের মধ্যে কার্বন ছাড়া অন্য কেউ চলে আসবে। দেখো ইথিলিন অক্সাইড, এখানে কিন্তু চক্রের মধ্যে কার্বন ছাড়া অক্সিজেনও চলে আসছে, এই জন্য আমরা এই যৌগটাকে কি বলবো, এটা হচ্ছে একটা হেটারো অ্যালিসাইক্লিক যৌগ। আবার দেখো পিরিডিন, তো পিরিডিনের চক্রের মধ্যে কিন্তু নাইট্রোজেন চলে আসে, কার্বনের সাথে সাথে কি নাইট্রোজেনও চলে আসে। পিরিডিনের সংকেত হচ্ছে C5H5N, মানে এটার আণবিক সংকেত। তাহলে চক্রের মধ্যে কিন্তু নাইট্রোজেনও চলে আসে, এই জন্য এটা হচ্ছে একটা হেটারো যৌগ। আর অ্যারোমেটিক কেন বলবো, কারণ সে হাকেল নীতি মেনে চলে, এই কারণে এটা একটা অ্যারোমেটিক যৌগ, যেটা অ্যারোমেটিক যৌগের আধুনিক সংজ্ঞা। এবার আমরা চলে আসতে পারি পরের কোশ্চেনে। দেখো 6 নম্বর প্রশ্নটা খেয়াল করো, এখানে বলা হচ্ছে ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে কোন মৌল। তো মনে রাখবা যে ক্যাটেনেশন, ক্যাটেনা শব্দের অর্থ হচ্ছে চেইন বা শিকল, আর ক্যাটেনেশন হচ্ছে দীর্ঘ চেইন বা শিকল গঠন করার একটা ক্ষমতা। তো এই ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে হচ্ছে কার্বন, আর এই কার্বন ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে বিধায় জৈব যৌগের সংখ্যা অনেক বেশি। আচ্ছা, তো দেখো আমরা আরো কিছু ইনফো এখান থেকে জেনে নিতে পারি। সেটা হচ্ছে কোন মৌলের পরমাণু সমূহ নিজেদের মধ্যে যুক্ত হয়ে বিভিন্ন আকার ও আকৃতির দীর্ঘ শিকল গঠন করার যে ধর্ম, সেটাকে বলা হবে ক্যাটিনেশন।
ক্যাটানা শব্দের অর্থ হচ্ছে শিকল, আর ক্যাটানেশনের বিশেষ উদাহরণ হচ্ছে ফুলারিন। ফুলারিন নামক দীর্ঘ শিকলের এখানে প্রায় দেখো আমরা 60টা কার্বন পরমাণু দেখতে পাচ্ছি। জৈব যৌগটির আণবিক ভর হচ্ছে 720, কারণ একটা কার্বনের ভর হচ্ছে 12, কার্বনের পারমাণবিক ভর কত 12, তো 12 সাথে তুমি যদি 60 গুণ দাও কত চলে আসবে 720 চলে আসবে। আর এই কাঠামোতে পরমাণু সমূহ sp2 সংকরিত থাকে, তাহলে ফ্লোরিনের সংকরণ কি sp2, এটা মনে রাখতে হবে। বেনজিনের সংকরণ sp2, আবার ফ্লোরিনের সংকরণ কি sp2। এবার আমরা হচ্ছে পরের কোশ্চেনে চলে আসতে পারি। খেয়াল করো, এখানে বলা হচ্ছে কি নিচের যৌগগুলোতে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের বৃদ্ধির ক্রম কোনটি সঠিক। আচ্ছা, তাহলে আগে আমরা যৌগগুলা দেখে নিই যে কি কি যৌগ। দেখো আমরা এখানে 3টা যৌগ দেখতে পাচ্ছি, x, y এবং z। x দিয়ে কাকে বোঝাচ্ছে ইথিন, তাহলে ইথিন কি বলতো, এটা হচ্ছে একটা অ্যালকিন, কার্বন কার্বন দ্বিবন্ধন। তারপরে হচ্ছে y যেটা, সেটা হচ্ছে অ্যালকাইন, কার্বন কার্বন ত্রিবন্ধন। তারপরে এটা হচ্ছে একটা অ্যালকেন, যেটা কার্বন কার্বন একক বন্ধন। তো দেখো একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম যে বন্ধন যত বাড়বে দূরত্ব তত কমবে, তাইলে দূরত্ব সব থেকে বেশি হবে হচ্ছে জেড এ, দূরত্ব সব থেকে বেশি। তারপরে কি বেশি হবে হচ্ছে এক্স এ। আর এখানে যেহেতু বন্ধন অনেক বেশি, তাহলে দূরত্ব সব থেকে কম হবে, অর্থাৎ এখানে ক্রমটা এরকম চলে আসবে, z গ্রেটার দ্যান x, x গ্রেটার দ্যান y। তাহলে উত্তরটা হচ্ছে এটা। দেখো আমি এটাকে যেভাবে লিখছি, এইখানে ঠিক ওইটাকে উল্টা করে সাজানো হয়েছে, অর্থাৎ এটাকে দেখো আমরা এভাবেও কিন্তু লিখতে পারি, y x z। এবার আমরা চলে আসবো হচ্ছে পরের কোশ্চেনে, বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত। তো অবশ্যই এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 0.139 ন্যানোমিটার, আর অ্যাংস্ট্রম এ যদি যাও 1.39 অ্যাংস্ট্রম। এরপরে দেখো আমরা যদি 9 নম্বর কোশ্চেনে চলে আসি, নিচের কোনটি বিষম চাকরিক যৌগ। তাহলে দেখো আমরা একটু আগে হোমোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক এই দুইটা যৌগ সম্পর্কে জানছি। হোমোসাইক্লিক মানে হচ্ছে সুষম চাকরিক, আর হেটারোসাইক্লিক মানে হচ্ছে বিষম চাকরিক। চক্র গঠনে যদি কার্বন ছাড়া অন্য কেউ চলে আসে চক্রের মধ্যে, তাহলে ওই যৌগকে আমরা বলে থাকি হচ্ছে বিষম চাকরিক যৌগ। আর অন্য কেউ যদি মানে কোনো হেটারো পরমাণু যদি না আসে, তাহলে ওই যৌগকে আমরা কি বলি সুষম চাকরিক যৌগ। তো দেখো এখানে প্রথম যে অপশনটা ফিউরান, এটা কিন্তু একটা বিষম চাকরিক যৌগ, কারণ ফিউরান গঠনে চক্রের মধ্যে কার্বন ছাড়াও অন্য যে পরমাণু চলে আসে সে হচ্ছে অক্সিজেন। এই কারণে আমরা ফিউরানকে বলবো একটা বিষম চাকরিক যৌগ বা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। তো দেখো আমরা এখান থেকে আরো কিছু কথাবার্তা জেনে নিতে পারি, সেটা হচ্ছে যে সমস্ত চক্রাকার যৌগের বলয়ে কার্বন পরমাণু সহ অপর কোনো ভিন্ন মৌলের পরমাণু বা হেটারো পরমাণু, তো হেটারো পরমাণু কি হতে পারে, অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, অর্থাৎ সন SON প্রভৃতি এক বা একাধিক পরমাণু বর্তমান থাকে, সেই সমস্ত যৌগকে আমরা বলবো হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। তো আমরা কিছু হেটারোসাইক্লিক যৌগের উদাহরণ এভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে FTP। তো দেখো F এ কি হবে, F এ হচ্ছে ফিউরান, তো ফিউরানের সংকেত কি, এটা হচ্ছে C4H4O, এটা হচ্ছে ফিউরানের সংকেত, অর্থাৎ ফিউরান গঠনে কিন্তু অক্সিজেন লাগে। তারপরে আসো থায়োফিন, থায়োফিন গঠনে দেখো সালফার লাগে। তোমরা এটা সবসময় মনে রাখবা, যদি কোথাও থায়ো লেখা থাকে অবশ্যই সেখানে সালফার থাকবে। আর ইরিডিন, ইরিডিন গঠনে দেখো নাইট্রোজেন লাগে, C5H5N। আবার পাইরোল গঠনেও কি নাইট্রোজেন লাগে, C4H5N। তাহলে এরা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগের উদাহরণ। এবার আমরা চলে আসতে পারি 11 নম্বর কোশ্চেনে। দেখো এখানে বলা হচ্ছে, আচ্ছা 10 নম্বরটা দেখো, 10 নম্বরটাও একই রকম প্রশ্ন, নিচের কোনটি বিষম চাকরিক যৌগ। তাহলে এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে ফিউরান।
এবার আমরা চলে আসতে পারি 11 নম্বর কোশ্চেনে। তো দেখো আমাদের এখানে একটা যৌগ দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে ইউপ্যাক পদ্ধতিতে এটার নাম কি। তো খেয়াল করো, এই যৌগটা দেখে আমাদের একটা জিনিস বোঝা হয়ে গেছে, সেটা হচ্ছে এটা একটা অ্যালডিহাইড, অর্থাৎ এই যৌগের নামের শেষে অ্যাল থাকবে, অ্যাল, এটা একটা অ্যালডিহাইড। আচ্ছা, বা হচ্ছে ন্যাল থাকবে। এবার আসলে দেখো আমরা জানি যে CHO এটার অগ্রগণ্যতা বেশি, তাহলে আমরা এটাকে 1 নম্বর কার্বন দিব। এই CHO কার্বনটাকে আমরা 1 দিব, তাহলে এটা হচ্ছে 2, এটা 3, এটা হচ্ছে 4। তাহলে দেখো এই যৌগটার নাম কি হবে? এটার নাম হবে 2-chlorobutanol। 2 নম্বর কার্বনে ক্লোরিন আছে, আর এখানে কার্বন আছে টোটাল কয়টা? 4টা, আবার এটা একটা অ্যালডিহাইড, এই জন্য এই যৌগটার নাম কি? 2-chlorobutanol। আচ্ছা, অর্থাৎ CHO কার্বনটা হচ্ছে 1 নম্বর কার্বন, ক্লোরিন যে কার্বনের সাথে যুক্ত আছে সেটা 2 নম্বর, এটা 3, এটা 4। তাহলে এই যৌগের নাম কি হবে? 2-chlorobutanol। আচ্ছা, এবার দেখো আমরা চলে আসবো হচ্ছে 12 নম্বর কোশ্চেনে। 12 নম্বর কোশ্চেনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা অ্যালকাইল হ্যালাইড আছে, RH আছে, তার সাথে সোডিয়ামের বিক্রিয়া শুষ্ক ইথারের উপস্থিতিতে। তাহলে বুঝতেই পারতেছো এটা হচ্ছে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়ায় কি হয়? উডস বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা ধাতব সোডিয়াম সহ উত্তপ্ত করি তাহলে হচ্ছে উচ্চতর অ্যালকেন পাওয়া যায়। এটা মনে রাখতে হবে, কি পাওয়া যায়? উচ্চতর অ্যালকেন। অর্থাৎ দেখো এই অ্যালকাইল হ্যালাইডে কার্বন আছে কয়টা? এখানে কার্বন আছে হচ্ছে 3টা, 1, 2, 3, 3টা কার্বন আছে। তাহলে আমরা যে অ্যালকেনটা পাবো সেখানে কার্বন থাকবে হচ্ছে 6টা, 6 কার্বনের অ্যালকেন পাওয়া যাবে। আর 6 কার্বনের অ্যালকেন কোনটা? সেটা অবশ্যই হেক্সান। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে হেক্সান। দেখো এই ধরনের প্রশ্ন খুব সহজেই কিন্তু অ্যান্সার করা যায়। কিভাবে? তুমি তো বুঝতেই পারতেছো যে এটা উডস বিক্রিয়া, আর উডস বিক্রিয়ায় কি পাওয়া যায়? উচ্চতর অ্যালকেন পাওয়া যায়। তাহলে অ্যালকিন যে অপশনটা আছে সেটাকে আগে তুমি বাদ দিয়ে দাও, এই যে প্রোপিন, হেক্সিন, এগুলা বাদ। তাহলে বাকি থাকলো কি? 2টা অপশন, হয় উত্তর হবে প্রোপেন, না হয় হবে হেক্সেন। তো এখন একটা বিষয় খেয়াল করো, এই যে মূলকটা CH3 CH2 CH2 CH3 CH2 CH2, এই যে প্রোপাইল মূলকটা দেখো। তো বিষয়টা হচ্ছে এই প্রোপাইল মূলকের সাথে যদি আমরা একটা হাইড্রোজেন যুক্ত করতে পারি তাহলে সেটা একটা অ্যালকেন হবে। কিন্তু এখানে তো হাইড্রোজেন আসার কোনো সুযোগই নাই, এখানে সোডিয়াম আছে। তাহলে আমরা কি কাজ করতে পারি? এই মূলকটাকে কি ডাবল করে দিতে পারি। অর্থাৎ এই মূলকটাকে যদি আমরা ডাবল করে দিই তাহলে দেখো এটা কিন্তু 6 কার্বনের একটা অ্যালকেন হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে হেক্সান। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে হেক্সান। এবার আমরা চলে আসতে পারি 13 নম্বর কোশ্চেন। দেখো তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো একটা অ্যালকিন আর একটা HX আছে, মানে হাইড্রোজেন হ্যালাইড আছে। এখন এরা মিলিত হয়ে এ তৈরি করতেছে। তাহলে তুমি বুঝতেই পারতেছো এটা একটা সংযোজন বিক্রিয়া। কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। কেন সংযোজন বিক্রিয়া? যেই বিক্রিয়ায় 2টা যৌগ মিলে একটা যৌগে পরিণত হয় সেটাকে আমরা কি বলবো? সংযোজন বিক্রিয়া। এখন বিষয়টা হচ্ছে তাহলে এই দুইটাকে একত্রিত করতে হবে, অর্থাৎ এই অ্যালকিনের মধ্যে HBr কে ঢুকাইতে হবে। আমরা যদি এই অ্যালকিনের মধ্যে HBr কে ঢুকাইতে চাই আমাদের যে কাজটা করতে হবে এই ডাবল বন্ডটা ভেঙে দিতে হবে। দেখো আমরা যদি ডাবল বন্ডটা ভেঙে দিই CH3 বন্ড CH বন্ড CH2, তাহলে কি হবে? এখানে একটা হাত তৈরি হবে, এখানে একটা হাত তৈরি হবে। আমরা কি করলাম? ডাবল বন্ডটা ভেঙে দিলাম। এবার এই দুই হাতে, এক হাতে বসবে হাইড্রোজেন আর এক হাতে বসবে ব্রোমিন। এখন কোন হাতে হাইড্রোজেন বসবে আর কোন হাতে ব্রোমিন বসবে এটা একটা সমাধান দিছে বিজ্ঞানী মার্কনিকভ। কারণ হচ্ছে দেখো এই অ্যালকেনটা ছিল একটা অপ্রতিসম অ্যালকেন, আবার এটা হচ্ছে একটা অপ্রতিসম বিকারক। অপ্রতিসম অ্যালকেনের সাথে যদি অপ্রতিসম বিকারকের বিক্রিয়া হয় তখন মার্কনিকভের নীতি অনুসৃত হয়। এখন বিষয়টা হচ্ছে বিজ্ঞানী মার্কনিকভের নীতি অনুসারে তেলা মাথায় তেল দিতে হবে,
অর্থাৎ যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে হাইড্রোজেন ওই কার্বনেই যুক্ত হবে। তাহলে হাইড্রোজেন যুক্ত হবে এই কার্বনে আর ব্রোমিন যুক্ত হবে এই কার্বনে। তাহলে বুঝতেই পারতেছো এই যৌগটার নাম কি হবে, এটার নাম হবে 2-ব্রোমোপ্রোপেন। এই যৌগের নাম কি হবে 2-ব্রোমোপ্রোপেন। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে 2-ব্রোমোপ্রোপেন। এরপরে দেখো আমরা পরের কোশ্চেনে চলে আসি। এখানে আমরা একটা অ্যালকাইল হ্যালাইড দেখতে পাচ্ছি RX, তার সাথে অ্যালকোহলিক কস্টিক পটাশের বিক্রিয়া। তো RX এর সাথে যদি অ্যালকোহলিক কস্টিক পটাশের বিক্রিয়া হয় তাহলে অ্যালকেন পাওয়া যাবে। এটা মনে রাখতে হবে, কি পাওয়া যাবে, অ্যালকেন। এবং এখানে হচ্ছে অপসারণ বিক্রিয়া ঘটবে। তাহলে দেখো এই কার্বনটাকে আমরা বলবো হচ্ছে আলফা কার্বন। এই যে এটা হচ্ছে আলফা কার্বন আর এটা হচ্ছে বেটা কার্বন। তাহলে আলফা কার্বন থেকে হ্যালোজেন সরবে আর বেটা কার্বন থেকে হাইড্রোজেন সরবে। সরে তাহলে দেখো HCl অপসারিত হবে, সেটা KOH এর সাথে মিলে KCl আর পানি তৈরি করবে। আর এখানে কি কি থাকবে অতিরিক্ত, এখানে থাকবে হচ্ছে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। অর্থাৎ এই বিক্রিয়ায় আমরা হচ্ছে একটা অ্যালকিন পাবো এবং সেটা যেহেতু 3 কার্বনের অ্যালকিন এই জন্য এটার নাম দিব হচ্ছে আমরা প্রোপিন। অর্থাৎ দেখো এই ধরনের প্রশ্নগুলা সমাধান করা কিন্তু খুবই মজার। তোমার যদি বিক্রিয়াটা মনে থাকে তাহলে কিন্তু অ্যান্সার করাটা কোনো কঠিন বিষয় না। তুমি কোশ্চেনটা দেখেই কিন্তু উত্তরটা ধরে ফেলতে পারবা। তুমি যখন দেখতেছো যে এটা একটা অ্যালকাইল হ্যালাইড আবার তার সাথে অ্যালকোহলিক কস্টিক পটাশের বিক্রিয়া, তাহলে অবশ্যই এখানে একটা অ্যালকিন আসতে হবে। এবং যেহেতু RX টা 3 কার্বনের ছিল, অ্যালকিনটাও 3 কার্বনের হবে। এই জন্য এটা সঠিক উত্তর হচ্ছে প্রোটিন। এরপরে দেখো আমরা চলে আসবো হচ্ছে 15 নম্বর কোশ্চেনে। এখানে বলা হচ্ছে মিথাইল কার্বিনলের সংকেত কোনটা। তো দেখো এই ধরনের নামকরণকে বলা হয় উদ্ভূত পদ্ধতিতে নামকরণ। উদ্ভূত পদ্ধতিতে নামকরণ। তো তোমরা মনে রাখবা আমরা কার্বিনল বলতে আসলে কাকে বুঝি, CH3OH এই যৌগটাকে বলা হয় কার্বিনল। উদ্ভূত পদ্ধতিতে এটাকে কিন্তু মিথানল বলা হচ্ছে না, এটাকে কি বলা হচ্ছে, কার্বিনল। এখন দেখো আমাকে বের করতে বলছে মিথাইল কার্বিনলের সংকেত। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, এই যে কার্বিনলে কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত আছে এই হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেনকে মিথাইল দিয়ে রিপ্লেস করে দিতে হবে। তাহলে দেখো আমি যদি মিথাইল দিয়ে রিপ্লেস করে দিই একটা হাইড্রোজেনকে, তাহলে ওখানে তো হাইড্রোজেন থাকবে 2টা, অর্থাৎ মিথাইল কার্বিনলের সংকেতটা এটা হয়ে যাবে CH3CH2OH। তাহলে মিথাইল কার্বিনলের সংকেত হচ্ছে এটা CH3CH2OH। আমরা দেখো আরো কিছু জেনে নিব। উদ্ভূত পদ্ধতিতে নামকরণ, CH3OH এটা হচ্ছে কার্বিনল, CH3CH2OH এটা হচ্ছে মিথাইল কার্বিনল। আবার দেখো এই কার্বিনলের একটা হাইড্রোজেনকে যদি আমরা ইথাইল দিয়ে রিপ্লেস করে দিই, অর্থাৎ CH3CH2 দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে যে যৌগ পাওয়া যাবে সেটা হচ্ছে ইথাইল কার্বিনল। এবার আমরা চলে আসতে পারি 16 নম্বর কোশ্চেনে। নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়। তাহলে দেখো বেনজিন এটা অবশ্যই অ্যারোমেটিক যৌগ, তারপরে ন্যাপথালিন এটা অবশ্যই কি অ্যারোমেটিক যৌগ, আবার ফিউরান তোমরা তো এটা জানোই যে এটা হচ্ছে একটা হেটারো অ্যারোমেটিক যৌগ। তাহলে সাইক্লোহেক্সেন এটা অ্যারোমেটিক যৌগ না। এখন দেখো আমরা যদি আরো কিছু কথাবার্তা জেনে নিই, সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ কারা, বেনজিন, বেনজিন জাতক ও এক বা একাধিক বেনজিন বলয়যুক্ত যৌগ বা বেনজিনের ধর্ম সদৃশ যে কোনো বলয়াকার যৌগকে আমরা অ্যারোমেটিক যৌগ বলে থাকি। উদাহরণ হচ্ছে বেনজিন, ন্যাপথালিন, তারপর আমরা অ্যানথ্রাসিনের কথা বলতে পারি। আর হেটারো অ্যারোমেটিক যৌগ, যেসব হেটারো সাইক্লিক যৌগের ধর্ম অ্যারোমেটিক যৌগের ন্যায় তাদেরকে আমরা বলবো হেটারো অ্যারোমেটিক যৌগ, যেমন ফিউরান, থায়োফিন, পিরিডিন, এরা হাকেল নীতি মেনে চলে। এখন দেখো সাইক্লোহেক্সেন এটা সংকেতটা কি, তাইলে সাইক্লোহেক্সেন হচ্ছে C6H12, এটা মনে রাখবা। এবং সাইক্লোহেক্সেনের গাঠনিক সংকেতটা হচ্ছে এরকম, দেখো এটা কিন্তু বেনজিন না, এটা কি, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। যদি পাই বন্ধন থাকতো, 3টা পাই বন্ধন যদি থাকতো বা সঞ্চরণশীল পাই ইলেকট্রন যদি থাকতো, তাহলে এই যৌগটাকে আমরা বেনজিন বলতে পারতাম, কিন্তু না, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। তাহলে সাইক্লোহেক্সেন এটা হচ্ছে কি একটা
অ্যারোমেটিক যৌগ না। দেখো মনে রাখবা, সাইক্লোহেক্সেন অণুতে 6টা কার্বন পরমাণু পরস্পর একক বন্ধনে আবদ্ধ আছে এবং এর ধর্ম মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগের মতো হয়। তাই সাইক্লোহেক্সেন ও এরূপ একক বন্ধনে আবদ্ধ চাক্রিক হাইড্রোকার্বনকে অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন বলা হয়। তো ভাইয়া ও আপুরা, এটা আমাদের জৈব রসায়নের অনুশীলনী সলভ সিরিজের প্রথম ভিডিও। আমরা এরকম অসংখ্য ভিডিও দিতে থাকবো। তো তোমাদের সবার প্রতি পরামর্শ থাকবে এই ভিডিওগুলা তোমরা তোমাদের সহপাঠীদের সাথেও শেয়ার করবা, যেন তারাও উপকৃত হতে পারে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।